আরম্ভ করছি আমার এই স্মৃতিচারণ। মাই ডিয়ার উত্তম দা, সাপমোচন ছায়াছবিটা তৃতীয় প্রায় পুরোটাই চিত্রায়িত হয়েছিল ইনডোরে। কালী ফিল্ম স্টুডিওটা বেশ বড় ছিল, আজও আছে বলে মনে হয় আমার। অনেকটা জায়গা নিয়ে একটা ফ্লোর, এর পর অনেকটা করে জায়গা ছিল দুটো ফ্লোরের মাঝখানে। গ্রাম থেকে আসা মহেন্দ্রকে তথা উত্তমদাকে তথাকথিত ব্রিটিশের দেয়া তকমাধারী অভিজাত সম্প্রদায়ের ধনী মানুষজনের সামনে এনে দাঁড় করানোর জন্যে একটা স্টুডিওর ভেতরে টি পার্টি আয়োজন করা হয়েছিল। সেই টি পার্টিটা হয়েছিল ফ্লোরের বাইরে একটা মাঠে। এই চা চক্রটির আয়োজন করেছিলেন মাধুরী তথা সুচিত্রা দিদি। যাই হোক, ফ্লোরের বাইরে অনেক ফাঁকা জায়গা ছিল, তাই সেটার আয়োজন করা হয়েছিল স্টুডিওর ভেতরে, কিন্তু ফ্লোরের বাইরে। এই ছায়াছবিতে অনেকের মধ্যে ক্যামেরার পেছন থেকে কাজ করেছেন দুজন মানুষ, দুই সত্যেন। একজন হলেন সাউন্ড রেকর্ডার শ্রী সত্যেন চট্টোপাধ্যায়, যার প্রতাপ সম্পর্কে শ্রী তরুণ মজুমদার তার সিনেমা পাড়া দিয়ে বইটায় লিখেছেন সবিস্তারে। আমিও ব্যক্ত করেছি সেই কথা আমার প্রতিবেদনে। এটা নয়, অন্য একটা প্রতিবেদনে। আর একজন সত্যেন ছিলেন সত্যেন চট্টোপাধ্যায়, সত্যেন রায়চৌধুরী। আমার কাছে সত্যেন কাকা তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তৈরি করেছিলেন আমাদের গ্রামে, চণ্ডীপুরের গ্রামে ডিলাপিটেটেড বাড়ির সেটিংস। সেখানে আমার শুটিং ছিল সেই দিনই। রোদ্দুর থাকতে লাঞ্চ ব্রেকের আগে ফ্লোরের বাইরে শুটিংয়ের আগে করে নেওয়া হয়েছিল ট্রি পার্টির দৃশ্যগুলো। টেকনিশিয়ানরা যারা ক্যামেরার পেছনে সবসময় থাকেন, ছায়াছবিতে সচরাচর দেখতে পাওয়া যায় না তাদের। মাঝে মাঝে অল্প সময়ই তাদের দেখা যায় যদি পরিচালক চান। খাওয়া দাওয়া তো ছিলই আমার সেখানে, যেখানে উত্তমদা সুচিত্রা দিদি ছিলেন সেখানেই। অতএব খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। চা চক্রের শুটিংয়ে বিকাশ কাকু থেকে অনেকেই উপস্থিত ছিলেন। এইসব অভিনেতা অভিনেত্রীরা প্রায় সকলেই ব্রিটিশের লিগেসিতে প্রতিপালিত হওয়া আপস্টার্ট মানুষজনের ভূমিকায় যথাযথ অভিনয় করেছিলেন। উত্তমদা আর সুচিত্রা দিদি ছিলেন ব্যতিক্রমী দুজন। উত্তমদা অভিনয় করেছিলেন সদ্য গ্রাম থেকে আসা কোট প্যান্ট পরা লাজুক লাজুক, ওই সমাজে একদমই অচল হ্যান্ডসাম ইয়ং ম্যানের ভূমিকায়। আর সুচিত্রা দিদি অভিনয় করেছিলেন ওই সমাজেরই পরিবেশে বড় হওয়া, কিন্তু ওই সমাজকে ব্যঙ্গ বিদ্রূপ করা সমাজচ্যুত এক সাহসী নারীর ভূমিকায়। ওনার কথাবার্তাতে আপনারা যদি ছবিটা দেখেন টের পাবেন এই চরিত্রটি কাজ করবার। লাঞ্চ ব্রেকের পরে ছিল আমার অভিনয়ের শুটিং। এই শুটিংয়ে আমার বাবা মার ভূমিকায় অভিনয় করেছিলেন সুপ্রভা মুখার্জি এবং পাহাড়ি সান্যাল। দারিদ্র্যক্লিষ্ট এক পরিবারের খাওয়া দাওয়ার মেনু নিয়ে শুটিং হয়েছিল সেখানে। সত্যি খুব করুণ ছিল এইসব নিয়ে কথাবার্তাগুলো। এই টি পার্টির পরে
খুব বেমানানো ছিল। একটা শটে শুভ্র মাসিকে আমাকে বলতে হয়েছিল যে মা, কলমি শাক আর পুকুরে নেই, অন্য কিছু খেতে হবে। বোকার মতো আমি বলেছিলাম আমার খুব পায়েস খাওয়ার ইচ্ছে হয়। তখন মানি অর্ডারে টাকা এসে গিয়েছিল, কে পাঠিয়েছিল বলা ছিল না। তাই আমার বাবার ছবিতে, যিনি আমার বাবা অভিনয় করেছেন, সেই পারিসানারা দেখলেন তার যে যে টাকাটা পাঠিয়েছে নিশ্চয়ই তার ভাই মহিম কলকাতা থেকে যখন এসেছে সেই টাকাটা। পরে জানা গেল টাকাটা পাঠিয়েছিলেন মাধুরী, উত্তমদার বকলমে, মহিমের বকলমে। ততক্ষণে টাকা খরচের লিস্টটি তৈরি হয়ে গিয়েছিল। দেবেন্দ্র দারিদ্রের শ্লাঘাতে সেটা প্রচণ্ডভাবে আঘাত করেছিল যখন দেখেছিল যে টাকাটা পাঠিয়েছিল মাধুরী, মহেন্দ্র নয়, উত্তমদা নয়। কেনাকাটার লিস্ট বন্ধ করে দিয়ে টাকা ফিরিয়ে দিয়েছিল দেবেন্দ্র। উপদেশ দিয়েছিল নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করো। মাধুরীও আঘাত পেয়েছিল সেই কথায়। সেখানে নিবেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় যে ডায়ালগ উত্তমদার মুখে দিয়েছিলেন বড় ভাইকে ডিফেন্ড করে, সেটা খুব সুন্দর ছিল। আর উত্তমদা খুব সুন্দরভাবে ডায়ালগটা বলেছিলেন। ছবিটা দেখলে, ডায়ালগটা শুনলে আজকের দর্শক বুঝতে পারবেন কত বড় অভিনেতা ছিলেন মহানায়ক উত্তম কুমার। এবার আসে আউটডোর শুটিংয়ের কথায়। পরিচালক সুধীর মুখার্জি বলেছিলেন বটে যে কয়েকটা শট গ্রাম্য পরিবেশে নিতে হবে, আউটডোর শুটিংয়ে করতে হবে, গ্রামে নয়, কলকাতার কাছাকাছি গিয়ে, কলকাতার কাছাকাছি গিয়ে। শুনে আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম। ওয়েট করছিলাম কবে সেই দিনটা আসবে, উন্মুখ হয়েছিলাম। অবশেষে সেটা এলো। উত্তমদা জানালেন সে কথা। উত্তমদা আমাকে প্রশ্ন করলেন কলকাতায় শুটিং করার ফাঁকে যে আমি কটায় ঘুম থেকে উঠি। বললাম মাঝে মাঝে খুব ভোরে উঠি। শীতকালে দাদার সঙ্গে ভিক্টোরিয়া মাঠে যাই ঘূর্ণিফল তুলতে, সেন্ট পলস চার্চের উল্টো দিকের রাস্তায়। সেখানে অনেক ঘূর্ণিফলের গাছ ছিল, সেগুলো নানা রকম রং করে পিন্টু খেলা কাজে লাগাতাম। জুয়াতে যেমন টাকা নিয়ে খেলা হতো, তেমনি আমরা ঘূর্ণি নিয়ে পিন্টু খেলতাম টাকার বদলে। উত্তমদা ব্যাপারটা জানতেন, খেলেছেন একটা সময় এই পিন্টু। হাসতে হাসতে বলে ফেললেন সেই কথা হলো সামনে শনিবার যদি আবহাওয়া ঠিক থাকে আমরা যাব মল্লিকপুর। সুধীর মুখার্জি সেটাই বলেছিলেন উত্তমদাকে। শুটিং হচ্ছিল জানুয়ারি মাসে, ফলে সমস্যা হলো না। রওনা দিলাম পুরো ইউনিটের সাথে। আমি ছিলাম উত্তমদার সঙ্গে উত্তমদার গাড়িতে। উত্তমদা নিজের গাড়ি তখনও কেনেননি, তবে 2-4 বছর পরেই অবশ্য বড় গাড়ি কিনেছিলেন। ন্যাপাদা ওই গাড়িটা চালাতেন। ন্যাপাদা উত্তমদা ড্রাইভার ছিলেন, কিন্তু হয়ে গিয়েছিলেন ছোট ভাইয়ের মতো। অনেকটা পরে ইন্দ্রাণী ছায়াছবির আউটডোরের শুটিংয়ে তোপচাচিতে গিয়ে আমাকে আর মাস্টার বিভুকে নিয়ে উত্তমদার নির্দেশ মতো আমাদের জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলেন ন্যাপাদা। সঙ্গে উত্তমদাও ছিলেন। জায়গাটা এত ফাঁকা ছিল যে উত্তমদা স্টিয়ারিং ধরে গাড়ি চালিয়েছিলেন সেই রাস্তায় অনেকক্ষণ। আমরা পেছনের সিটে বসেছিলাম। ভোর 4টে উঠে আমরা রওনা দিয়েছিলাম মল্লিকপুর। সেটা আজকের মল্লিকপুর কিন্তু ছিল না, পুরোপুরি একটা গ্রাম ছিল। সেখানে একটা লোকের পুকুর সমেত জমিতে লোকেশান ঠিক করা ছিল। ওই পুকুরের ধারে বসেছিলাম। উত্তমদা ছিপ ফেলেছিল, ছোট মাছ ধরার ছিপ। সেখানে উত্তমদা নিজের গলায় গানের সুর ভেজেছিল। শুনবেন আপনারা ছায়াছবিটা যদি দেখেন, মহানায়কের কণ্ঠে গুনগুনানির একদম পারফেক্ট সুর। আর তার সঙ্গে আমিও সঙ্গত করেছিলাম। হেমন্তাদার
শিখিয়ে দেওয়া তবলার বোলটা বলেছিলাম আমি। এরপর পরিচালক 2-4টে স্পটে গ্রামের দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেললেন। পরে হয়তো কাজে লাগাবেন বলে সেসব আমার জানা ছিল না। রোদ পড়ার আগেই লাঞ্চ ব্রেক হয়ে গিয়েছিল। কলকাতায় ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তবে উত্তমদার কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পেয়ারা গাছ থেকে নেমে উত্তমদাকে পেয়ারা দেওয়ার দৃশ্যটা কলকাতার ইন্দোরে ক্যামেরাবন্দি করা হয়েছিল, মল্লিকপুরে অবশ্যই নয়।